হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন লাভলি লিপি আপু। আমরা আজকে লাভলি লিপি আপুর সকল জানা অজানা তথ্যগুলো জানবো, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটিও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা চলে যাই লাভলি লিপি আপুর কাছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। মাশাআল্লাহ, খুবই সুইট লাগছে। থ্যাংক ইউ। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আমার এখন ব্যস্ততা আছে বেশি, যেহেতু আমি কুকিং নিয়েই আছি, যে আমার একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে। পেজের নামটা, ইউটিউব চ্যানেলের নামটা? এলএল কিচেন ইউটিউব চ্যানেল। আর পেজ হচ্ছে লাভলি লিপি, লাভলিস কিচেন, সরি, লাভলিস কিচেন। এই তো। আর এই আমি ফুড ডেলিভারিও দিয়ে থাকছি, বিভিন্ন বিজনেস। মানে কি ধরনের বিজনেস করছেন? শুধু খাবারেরই বিজনেস করছেন? হ্যাঁ, কি কি খাবার আছে? এখন খাবার নিয়ে আছি, সব ধরনেরই খাবার আমি চেষ্টা করছেন, মানে কাবাব, বিরিয়ানি, একদম আমার ইন্ডিয়ান, সব ফুড ইন্ডিয়ান, সব ধরনের। সবচেয়ে আপনার হাতের কোন খাবারটা সেরা? বেশি অর্ডার আসে কোনটা? আমার সব ধরনের আসছে, বিশেষ করে কাচ্চি, আচ্ছা, আরাবিয়ান খাপসা, কাবাব, মানে এই টাইপের খাবারগুলো খুব ভালো যাচ্ছে আর কি। তো আমাদের এই যে নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানের দর্শকদের কবে আরাবিয়ান খাপসাটা খাওয়াবেন? ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার ইচ্ছা আছে। আমি আমার যত ইয়ারা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমার প্রিয় আপু ভাই যারাই আছেন, আমি সবাইকে একদিন আমার বাসায় আমন্ত্রণ জানাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি অনেক বিজনেস তো আছে, কিন্তু আপনি আসলে ফুড বিজনেসকে কেন আপনি বেছে নিলেন? আমি যদি সত্যি কথা বলতে চাই, আমি আসলে খেতে খুবই পছন্দ করি, আর খাওয়াতেও নিশ্চয়ই পছন্দ করি। যে রাধেশে চুলো বাঁধে, ওই যে একটা কথা আছে না, ওয়াও ওয়াও। বিশেষ করে যে ফুড প্লেটিং, এই জিনিসটা আমাকে খুবই আকর্ষণ করে। ওইটা থেকে মনে হচ্ছে আমার এই কুকিং এ আসাটা, এটাই আমার কাছে সবচেয়ে মনে হয় আর কি। আর আমি যখনই যে রান্নাটাই করি, সবাই খুব পছন্দ করে যে তোমার রান্নাটা তো খুব ভালো হয়েছে, তুমি কেন বিজনেস করছো না? তখনই আমার মাথায় আসলো আর কি, যে আমি শুধু শুধু এভাবে সবাইকে খাইয়ে খুশি করছি, কিন্তু আমি যখন অনেক বড় আয়োজন করতে যাব, তখন কিন্তু এটা আমি হয়তো শতভাগ দিতে পারবো না। তখন চিন্তা করলাম যে না, আমার একটা কোর্স করা দরকার। একদম। হ্যাঁ, আমার কি কি কোর্স করেছেন? আমি একদম ইন্টারকন্টিনেন্টাল, কি বলে, থাই, তারপর ইন্ডিয়ান, মানে আমার কি বলে, যা যা আপনার প্রয়োজন আমি সব কোর্সটাই কোথা থেকে করেছি। এটা হচ্ছে টমি মিয়া ইনস্টিটিউট থেকে আমি ডিপ্লোমা কোর্সটা। আচ্ছা, এটা কতদিনের ছিল? এটা 1 বছরের। তাহলে 1 বছরে তো আপনি অনেক কিছু শিখেছেন। সেখানে কি হাতে কলমে শিখিয়েছে, নাকি তারা করেছে আপনি দেখেছেন? না না, ওরা হাতে কলমে সবসময়। আসলে হাতে কলমে শেখাটাই ভালো, তখন হয় কি প্র্যাকটিসটা হয়ে যায়, আপনি বাসায় এসেও কিন্তু সেভাবে করতে পারেন। হ্যাঁ, ওটা বসে যায়। হ্যাঁ, ওইভাবেই করেছি। যখন ওরা ওইখানে যেই রেসিপিটাই করতো, আমি আমার বাসায় এসে সেটাকে আরো ভালো কিছু করার চেষ্টা করতাম, বা এটা থেকে আমি আরো নতুনত্ব কিছু আনার চেষ্টা করতাম। আচ্ছা, ওনারা কি রেসিপি বই দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আরো কার্যকরী, কারণ রেসিপি বুক থাকলে আপনি তখন সেটা দেখে আবারও যদি কোনোটা মিস হয়ে যায়, সেক্ষেত্রে আবার নতুন করে কিন্তু আমি এটা করতে পারছি। আচ্ছা, সফল উদ্যোক্তা হতে হলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় বলে আপনি মনে করেন? আমি মনে করি সফল উদ্যোক্তা হতে হলে সেটা হচ্ছে সাহসিকতা, নিষ্ঠা, দৃঢ়তা এবং ধৈর্য। ধৈর্য তো মাস্ট বি, অবশ্যই। ধৈর্য না হলে আপনি কোনো বিষয়েই তো কিছু সাইন করতে পারবেন না সেভাবে। আর অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাসটাও থাকতে হবে যে না, আমি এটা পারবো। হ্যাঁ, আমার সেই সাহসটা আছে যে না, আমি অনেক দূর যেতে পারবো, ওই সাহসটা আছে। আচ্ছা, আপনি যে উদ্যোক্তা হলেন, এটার পেছনে আসলে অবদান কার? অবদান আমি যদি বলতে চাই, আসলে আমি এটা অনেক দুষ্ট ছিলাম, স্থিরতা ছিল না আমার ভিতরে। হ্যাঁ, স্থিরতা কোনো কিছুই নেই। এখন কি বাম পিঠে হয়েছে না ডান পিঠে? না না না, এখন তো অনেক অনেক শান্ত হয়ে গেছে, যেটা আসলে মনে হচ্ছে কাজ ছাড়া। হ্যাঁ, এটা ওরই অবদান। আমি মনে করি এটা আপনাদেরই, এই কুষ্টিয়া, ঝিনাইদহ,
যারা আছে তাদের আসলে আমি একটা ভাইয়া কুষ্টিয়ার। আপনাদেরকে আসলে আমি না ধন্যবাদ দিয়ে পারি না যে আমার মতো একটা মেয়েকে কি করে সে মানে একদম ঠান্ডা বানিয়ে ফেলেছে, স্থির করে কাজের ফেলেছে। একটা কাজের মধ্যেই সে আমাকে রাখতে পেরেছে বাহ। এবং এটাই তারই আমি মনে করি এটা তার ক্রেডিট। অবশ্যই, তাহলে কি অবদানটা ভাইয়াকে একদম একদম আমার কোনো কিছুই না, আমি মনে করি আমার কোনো কিছু নেই, প্রতিটা জায়গায় এই যে কিছু মানে ওর অবদানটাই আমার বেশি, সাহস ধৈর্য যে কোনো জায়গায় যে কোনো কিছুতে ওর ইয়েটা বেশি থাকে আর কি। অনেক সময় মনে হয় না যখন আপনি কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন অথবা সার্টিফিকেট, তখন মনে হয় আসলে এটা ওরই জন্য, ওই পাওয়ার যোগ্য, এরকম কি মনে হয়? ভাইয়াকে বলে এগুলো আপনার সাথে শেয়ার করে না আপনি বলেন? খুশি হয় এটা বুঝি, কিন্তু ও কথা খুব কম বলে তো দেখা যাচ্ছে যে ওর নীরবতাটা আমি বুঝতে পারি এবং প্রত্যেকটা কাজের উৎসাহটা আমি বুঝতে পারি যে ও আমি যেখানে যেই সফলতা পাচ্ছি বা যেখানে যে এই যে বিভিন্ন জায়গায় আমি অ্যাওয়ার্ড কেস্ট বা যে সার্টিফিকেট পাচ্ছি, সে কিন্তু সব জায়গায় খুব হ্যাপি আমাকে নিয়ে। এই যে আমি কিছুদিন আগে ইন্ডিয়া বাংলাদেশে পরপর 2বার কিন্তু আমি উইনার হয়েছি, কিন্তু ওই যে ভিসার জন্য যেতে পারলাম না। আচ্ছা, ভিসার প্রবলেম ছিল। তো এই যে আপনি এত কিছু করলেন, এই যে সফলতা আসলো, নিশ্চয়ই প্রতিবন্ধকতা তো ছিলই, সেটা কি ছিল? বিশেষ করে এই যে করোনার সময় একটা সমস্যা তো সবার, আমার মনে হয় প্রতিটা ঘরে বা প্রতিটা সবাই এই জিনিসটা ফিল করতে পেরেছে যে যেহেতু সবাই বাসায় বসে গিয়েছেন লকডাউনের সময়, তখন একটা সমস্যা দেখা দিল, যেটা টাকার প্রবলেমটা। তারপরে তো যাই হোক আমি সাহস করি এই কুকিংটা তখনই আমার মাথায় একটু বেশি আসলো যে আমি বাসায় বসে এই কাজটা করতে পারি। আমি কিন্তু তার আগেও কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার, আমি জব করতাম। এই পরিচয়টা আমরা কিন্তু দর্শক আমরা কিন্তু লাভলি আপুর এই পরিচয়টা জানি না, তো সেই বিষয়ে একটু বলুন। এইটাও আমার একটা কাকতালীয় ভাবে হয়ে গিয়েছিল, যেটা আমি এটা বিয়ের আগের আমার ঘটনাটা, আমি একটা পেপারে সার্কুলার দিল, তখন আমি কিন্তু এই যে ফ্যাশন নিয়ে বিভিন্ন কাজগুলো আমি করতাম, যে বিবি রাসেলের কিছু কাজ ছিল, বিভিন্ন ক্রেকেট অঞ্জনস বা ধরেন ড্রেসিডেল, আমি ড্রেসিডেলে জব করতাম। তো বিভিন্ন জায়গায় যখন ওদের যে ফ্যাশনের যে ড্রেসগুলো দেখতাম, বিভিন্ন ঈদের সময় যে ফ্যাশন শো হতো, ওই দেখে আমাকে খুবই আকর্ষণ করতো। তারপরে আমি মনে হয় আমি একটু চিন্তা করতাম সবসময় যে আমি এই জায়গাটা যেতে পারলে আমার ভালো লাগবে মনে হয়। তখনই আমি একটা পেপারে তো সার্কুলার পেয়ে গেলাম, পেয়ে আমি মানে কোনো যে সিভি জমা দেওয়া কোনো কিছু না, শুধু ফোন করলাম। আচ্ছা আচ্ছা, ওজি অঞ্জনস ক্রিকেট 3 জায়গায় আমি করলাম। করার পর তারা শুধু তখনই বলে যে আপনারা আসেন আমাদের সাথে দেখা করেন। আর সবচেয়ে মানে খুশির খবর ছিল যে ঈদের সময় তো অনেক ডিজাইনার চলে যায় বা অনেক ওয়ার্কারাই হয়, এদিক সেদিক হয়, তখন দেখা যাচ্ছে যে ওরা ডাকলো, আমরা যখন খুললো অফিস আমরা গেলাম, যাওয়ার পর আমাদের কোনো কথাই বললো না, তোমরা কালকে থেকে করতে পারো। তাই? করার পরে যখন দেখলাম যে মানে আমাদের চাকরিটা ওকে, কিন্তু এখানে কথা আছে যে আমরা তো ফ্যাশন যে জগতে যাব, কিন্তু আমাদের তো একটা কোর্স করতে হবে বা আমাদের এই সম্পর্কে জানতে হবে, না জেনে তো আমি একটা কাজে যেতে পারি না। তখন আমাদের ওখানে অনেক ডিজাইনাররা ছিলেন, বড় বড় ভাই মানে যারা আগে থেকে আছেন, তো ওনারাই বললো যে এদেরকে আমরাই ট্রেন করতে পারবো, সমস্যা হবে না। তখন দেখা যায় আমাদেরকে 3 মাস সময় দেওয়া হলো। 3 মাসের মধ্যে আমরা শুধু যাতায়াত ভাড়াটা আমাকে দেওয়া হতো এবং দুপুরের লাঞ্চটা ফ্রি ছিল। তখন 3 মাসও আমার লাগেনি, আমি রাত দিন করে আমি সেই কাজগুলো উদ্ধার করে ফেলেছি একদম। যে আমি আমার আয়ত্ত করে ফেলেছি যে আমাকে ওই যে আমার যাতায়াত ভাড়া বা আমাকে লাঞ্চ দিবে 3 মাস ধরে, এটা আমি চাই না, আমি কাজটা চাই। আমার ওইটাই মানে মাথার মধ্যে সারাক্ষণ, মানে আমি ঘুমালেও মনে হয় স্বপ্নে দেখতাম আমি সারাক্ষণ আঁকাকি করছি, ডিজাইন নিয়ে ভাবছি সারাদিন, আমরা চিন্তা করি ওটাই তো আমাদের স্বপ্ন। তো তখন থেকে দেখা যাচ্ছে যে আমার খুব অল্প সময়ের মধ্যে আমি তাদেরকে কাজটা বুঝিয়ে দিতে পেরেছি এবং আমি নিজেই ডিজাইন দাঁড় করাতে পারছি। আমার ডিজাইনগুলো শোরুমে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে। আমার ম্যাগাজিনে অনেক ছবি আসছে, ফ্যাশন শো গুলাতে আমার ড্রেসগুলো যাচ্ছে। তখন তো মানে আমার নিজের কাছে আরো উৎসাহ বেড়ে গেল। তারপরে যে আমার ওই কাজগুলো আমি করছি, এর মধ্যে বিয়ে করলাম। জি। আচ্ছা, পরিচয়টা কিভাবে হয়েছে ভাইয়া? ওইখানে একসাথে, ও আর্টিস্ট, তারপর পার্ট টাইম জব করতো, সেখান থেকে একটা ভালো পরিচয় হয়ে গেল আর কি আমার সাথে। দেখা যাচ্ছে যে খুবই ভালো মনের একটা মানুষ, ঠান্ডা মাইন্ডের একটা মানুষ। মানে আমরা 13 জন ডিজাইনার ছিলাম সেখানে, সবচেয়ে
একে একটু আলাদা মনে হতো, কেন জানি এত ধৈর্যশীল, মানে কোনো বিরক্ত নাই, সবাই বিরক্ত করছি, মানে কোনো আপনি বিরক্ত নাই। ভাবলেন যে উনি আপনাকে হ্যান্ডেলটা করতে পারবে। আর না না, এখানে ওর ফ্রেন্ডরা ছিল বেশি, ওই ফ্রেন্ডরাই দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে কথা বলতো ওরা। ও, অনেক। তারা উৎসাহিত ছিল হ্যাঁ, হ্যাঁ। যে ভাবি হোক আমাদের, হ্যাঁ, এরকম খুবই ওরা আচ্ছা, চাইতো এই দারুণ। ব্যাপারটা। আর ও দেখলাম যে না, খুব একটা ইয়ে করতো আগ্রহ ছিল না না, শুরুতে। আগ্রহ ছিল কিন্তু প্রকাশ করতো না, হ্যাঁ। চুপচাপ মানুষের। হ্যাঁ, এটা করতো না। কিন্তু সে যখন ঢাকায় এসে ইউরাতে ভর্তি হচ্ছে, তখনই সে এখানে পার্ট টাইম জবটা নিল। প্রপোজটা কে করেছিল? আসলে এটা আসলে কেউ কাউকে করার মতো হয়নি, হয়ে মানে গেছে। বলা বলি করতে করতে ভালো লাগাটা তৈরি হয়ে গেল। তো যার জন্য দেখা যাচ্ছে যে একটা সময় মানে আমরা মানে আর ওইভাবে আর ভালো লাগছে না, যে না, দেশ বড় কথা না, মনের মিলটা হচ্ছে বড় ব্যাপার। কোথায় ওরা যদিও এস্টাবলিশ খুলনায়, তারা তো অরিজিনাল খুলনার না, তারপরেও আমার অরিজিনাল কোথাকার? ওরা যশোর, আর ওর নানার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, আচ্ছা মানে এই টাইপের। আচ্ছা, মানে এই দিকের এরিয়ার। তখন আমার মানে ওই দেশটা আমার কাছে বড় মনে হয়নি, কিন্তু আমার ভাই তো কখনো বিয়ে দিবে না এরকম আলাদা একটা দেশ, যেহেতু আমি নোয়াখালীর মেয়ে। ও আচ্ছা। আমাকে তো কখনো দিবে না। যাই হোক, তারপর আর ওই যে মনের মিল থাকলে যা হয়। কিন্তু আমারও কিন্তু বাবা নেই, আমি বাবা খুব একটা পাইনি, বাবার আদর পাইনি, কিন্তু বড় ভাই আমাকে বাবার আদর দিয়ে বড় করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমি আমার মায়ের পাশ থেকে উঠে এসেছি, আমি কখনো ওইটাই উপলব্ধি করতে পারিনি যে আমি কার পাশ থেকে আসলাম। মানে হাজবেন্ডের এতটা আদর যত্নে সে আমাকে রেখেছে, তখন আমি ভাবলাম যে আসলে দেশ বড় কথা না, এখানে মানুষ বড় কথা। হ্যাঁ, আর আমার কেমন সেটা। হ্যাঁ, আর যাই হোক, এই তার ভালো দিক অনেকই ছিল। আমি অনেক রাগী ছিলাম, আমার সবকিছু রাগ থাকতো। একটা ভালো মানুষ তৈরি করার পিছনে তার হাত বেশি, তার অবদান বেশি। আমি মনে করি প্রত্যেকটা জায়গার পিছনে আমার হাজবেন্ড, এখনো আমার হাজবেন্ড। বাহ, চমৎকার। ভাইয়া যদি অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে অবশ্যই তো খুশি হচ্ছেনই, আর আপুর জন্য বাসায় লাল গোলাপ রেখে দেন, কারণ আপু আপনার এত প্রশংসা করলো। উনি আপনাকে মিসও করেছে অনুষ্ঠানে, না আপু? বাসায় লাল গোলাপটা অবশ্যই চাই আপুর, কি বলেন? হ্যাঁ, রাখা তো উচিত। হ্যাঁ, আমি এত করছি, আমি জানি না আমার সময় আছে কিনা, আমি কি বলছি। আমার কিন্তু হাসপাতালের একটা ঘটনা আছে। এটা হচ্ছে আপনাদের মানে খুলনার নার্স, আর আমি হচ্ছে নোয়াখালীর মেয়ে। আর নোয়াখালীতে বিয়ে হয়েছে, আমি খুলনায় চলে গেছি। এখন মানে একটা কি বলে অদল বদল বা কি বলে পাল্টাপাল্টি একটা ব্যাপার। ওরা আমাকে, আমার যিনি ডাক্তার ছিলেন উনি বলতেছে যে এটা আমার একদম স্পেশাল পেশেন্ট। স্পেশাল অ্যানেস্থেশিয়া যিনি দেন উনি বলতেছে সবাই তোমার স্পেশাল হতে হবে, এটাই একা কেন? বলছে না না না, এটা একদম অন্যরকম। বলছে কারণ আমি দেখলাম যে ও ডাক্তারের কাছে আসে, মানে ও সব ভুলে যায়, কিন্তু হাজবেন্ড সব মনে থাকে। আমি এরকম হাজবেন্ড কোথাও দেখিনি, এত পেশেন্ট আমার দেখা হয়েছে, কিন্তু এটা একদম আলাদা। তো আসলে এটা যদিও আমি জানি না এটা কতটা রিলেটেড, আমি তারপরও তাকে যে আমি কত জায়গায় পরীক্ষা করে দেখেছি যে কতটা মানে একটা ভালো মনের মানুষ। না, অবশ্যই। তো ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এত ভালো একটা সুন্দর মিষ্টি বউ পেয়েছেন, কারণ এই বউ আপনার এত প্রশংসা করছে। সবাই কিন্তু আবার এভাবে প্রশংসা করে না। তারপর আমরা কিন্তু গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছে। আপনার কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে এসে? আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লেগেছে। আর হাসিনা আনসার আপুর প্রোগ্রাম, এটা তো আমি কোনোভাবে মিস করতে পারি না, এটা আমার আসতেই হবে। আর নিশ্চয়ই এটা আপনিও বুঝতে পারেন আমি কতটা ফিল করি ব্যাপারটা। তা তো অবশ্যই। হ্যাঁ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু, অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমার এক ডাকে সাড়া দিয়েছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে ডাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। যুক্ত হবার জন্য আমাদের এই যে প্রোগ্রামের পোস্টটা থাকবে, সেখানের কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার নাম, পেজের নাম বা প্রতিষ্ঠানের নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডেজিগনেশন এবং শর্ট একটি সিভি কমেন্টসে দিয়ে দিবেন, এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। দর্শক,
আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, এখন আমার বিদায় নেওয়ার পালা। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।